নমস্কার, আবার চলে এলাম এবং অমিতাভ নিয়ে আরও একটি নতুন পর্ব নিয়ে। এবং অমিতাভর যে বিশেষ পর্ব গত দুটো এপিসোড করেছি, যেটি হারিয়ে যাওয়া বাংলার সেই সমস্ত অমৃত কুম্ভ, তার ভেতর থেকে একটু একটু করে অমৃতদের বের করে আনার তাগিদ। আর এই পর্বগুলোর নাম দিয়েছি গল্প হলেও সত্যি। গল্প হলেও সত্যির আজকে তৃতীয় পর্ব। আমি সঞ্চালক অমিতাভ আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের পর্বটা শুরু করব সত্যি সত্যি একটা গল্প দিয়ে। গল্পটা আজ থেকে অনেক বছর আগের। কলকাতা শহরের বুকে একটা বড় প্রেক্ষাগৃহে একজন দামি মানুষ, তার ক্লাসিক্যাল অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে অনেক বিখ্যাত মানুষরা গেছেন সেই অনুষ্ঠান দেখতে। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। এবার যিনি অনুষ্ঠান করছেন সর্বভারতীয় সেই শিল্পী এবং আন্তর্জাতিক জায়গাতে তিনি ভারতীয় ধ্রুপদ যে সংস্কৃতি তাকে পৌঁছে দিয়েছেন তিনি তার মতো করে, মানে পৃথিবী জোড়া খ্যাতি তার। বাংলা চলচ্চিত্রের বহু অভিনেতা অভিনেত্রী, অন্যান্য জগতের মানুষ সেখানে গেছেন, অনুষ্ঠান দেখছেন, বিভোর হয়ে সেই অনুষ্ঠানে তারা মজে আছেন। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সামনের সারিতে বসে থাকা একজন বাঙালি বিখ্যাত অভিনেতা, তার দিকে মঞ্চের অনুষ্ঠান শেষ করে সেই বিখ্যাত শিল্পী ধীরে ধীরে নেমে এলেন। নেমে এসে প্রথমেই তাকে প্রণাম করলেন। হকচকিয়ে গেছেন সেই বাঙালি অভিনেতা, এত বড় মাপের একজন গুণী মানুষ তিনি ঠিক মনে করতে পারছেন না যে কখনো দেখা হয়েছে কিনা। তিনি এসে প্রণাম করে প্রথম কথাই বলেছিলেন, আমাকে চিনতে পারছেন? খানিকক্ষণ আশ্চর্য হয়ে দাঁড়িয়েছিলেন সেই বাংলার বিখ্যাত অভিনেতা। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি বলবো। তখন সেই মঞ্চের অনুষ্ঠান করা ভদ্রলোক, বিখ্যাত শিল্পী, তিনি মনে করিয়ে দিলেন যে আজ থেকে বেশ কিছু বছর আগে আপনার বাড়িতে আপনার দেখাশুনোর কাজ করার জন্য আমি বেশ কিছুদিন ছিলাম এবং তখন আপনাকে চায়ের কাপটাও আমি হাতে করে তুলে দিয়েছি। অর্থাৎ বাড়িতে ওই টুকটাক কাজ করার জন্য কিছু যে ছেলেদের রাখা হয় বা বয়স্ক মানুষকে রাখা হয়, এই কখনো বাজারে যাওয়া, কখনো চা করে দেয়া, এই ধরনের কাজ। অভিনেতা তো শুনে মানে খানিকটা লজ্জা, ভয়ঙ্করভাবে অবাক। তিনি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। তখন তিনি মনে করিয়ে দিলেন যে আমার তখন এত বয়স, আপনার কাছে একজন নিয়ে এসেছিল এবং আপনি তখন ব্যস্ত অভিনয় জগতের সঙ্গে যুক্ত, প্রচুর সিনেমার কাজের চাপ, তাই আপনাকে দেখাশোনার জন্য আপনি আমাকে নিয়োগ করেছিলেন। আর আমি থেকে গিয়েছিলাম যেহেতু আপনার বাড়িতে গান বাজনার চর্চা হতো। সেই বিখ্যাত ভদ্রলোক যিনি ওই অভিনেতার বাড়িতে একসময় কাজ করেছেন, তিনি আর কেউ নন, তিনি শ্রদ্ধেয় ভীমসেন যোশী। আর যার বাড়িতে কাজ করেছিলেন এবং যাকে দেখে মঞ্চ থেকে নেমে এসে প্রণাম করেছিলেন, তিনি বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা। আজকের দিনে কেউ তাকে মনে রাখেনি হয়তো, আজকের প্রজন্ম চেনেও না হয়তো। তিনি পাহাড়ি সান্যাল। বাবা মা নাম রেখেছিলেন নগেন্দ্রনাথ, কিন্তু দুঃখের বিষয় পাহাড়ে যেহেতু তার জন্ম, কেউ তর্ক আছে তার জন্ম কোথায় এটা নিয়ে। কেউ বলেন যে সিমলার কাছে কসৌলি শহরে, আবার কেউ বলেন না তার বাবা যখন দার্জিলিংয়ে পোস্টিং ছিলেন, কারণ তিনি সেনা বিভাগের অ্যাকাউন্টস বা হিসাবের বিষয়টা দেখতেন, হিসাব রক্ষক ছিলেন। তো সেই সময় তার জন্ম দার্জিলিংয়ে এবং ভালো নাম বা স্কুলের নাম নগেন্দ্রনাথ রাখলেও তার একটা ডাক নাম ছিল, যেহেতু তিনি পাহাড়ে জন্মেছিলেন তাই তার ডাক নাম ছিল পাহাড়ি।
পরবর্তীকালে সেই ডাকনামটাই আলাদা পরিচিতি তৈরি করে, পাহাড়ি সান্যাল হিসাবে আমরা তাকে চিনি। পাহাড়ি সান্যালের কথা আজকের প্রজন্ম হয়তো জানে না, কিন্তু আজও যখন বিভিন্ন মাধ্যমে পুরনো সিনেমাগুলো একটু একটু করে দেখার সুযোগ পাই, একটা সিনেমা তো আমার অত্যন্ত প্রিয়, আপনাদের অনেকের হয়তো, অঞ্জনা ভৌমিক উত্তম কুমারের অভিনীত সিনেমা, যেখানে কলকাতার বাইরে একটি স্টেশনের স্টেশন মাস্টার উত্তম কুমার, অলোক তার নাম, আর সেখানকার বিত্তমান একজন মানুষ যিনি পাহাড়ি সান্যাল, বিরাট বড় ব্যবসায়ী। অঞ্জনা ভৌমিক স্ট্রাগলিং জীবনযাত্রা থেকে অভিনেত্রী হয়েছেন, হিরোইন হয়েছেন, প্রচুর সুনাম। তো সেই সিনেমায় ট্রেন থেকে নেমে পড়েন অঞ্জনা ভৌমিক এবং মানে ঘটনাচক্রে পাকে বিপাকে তিনি উত্তম কুমারের আশ্রিতা হন বাড়িতে সেই ঝড়-জলের রাতে। তারপর একদিন এই দাদা মানে পাহাড়ি সান্যাল তার বাড়িতে খেতে বসেছেন, দুজনেই পরিচয় লুকিয়ে, মানে নকল পরিচয়। সেই সময় পাহাড়ি সান্যালের একটি ডায়লগ, সংলাপ মনে দাগ কেটে আসে। খেতে বসে অঞ্জনা ভৌমিক জিজ্ঞেস করছেন, দাদা রান্না কেমন হয়েছে? পাহাড়ি সান্যাল একটা দারুণ সংলাপ তিনি বলেছিলেন, এটা ভালো মন্দের বাইরে হয়েছে, এটা অপূর্ব হয়েছে। কিংবা ধরুন দেয়ানেয়া চলচ্চিত্রে হৃদয় হরণ, বিখ্যাত বড় লোকের একমাত্র ছেলে গান পাগল, এবং সে কলকাতায় অভিজিৎ নামে গান করে। আবার বেঁচে থাকার জন্য তাকে তনুজার ড্রাইভারি করতে হয়েছিল, সেই তনুজার মামার চরিত্রে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। কি অসাধারণ অভিনয়! তো এরকম অনেক চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন। কিংবা ধরুন বড়দিদির সুরেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চলচ্চিত্রে নিত্যানন্দ কিংবা বিদ্যাপতির চরিত্র, বিদ্যাসাগরের চরিত্রে, গিরিশচন্দ্রের চরিত্রে, কেদার রাজার চরিত্রে, কত বলবো। কিংবা অরণ্যের দিনরাত্রির চরিত্র, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চরিত্র, একটা অদ্ভুত বিরাট মাপের একজন মানুষ যাকে আমরা হারিয়েছি। আজকে তার কথা কেউ আর মনেও করে না, জন্মদিন মৃত্যুদিন কোনোটাই হয়তো পালিত হয় না। কিন্তু ভারতীয় সিনেমাতে, শুধুমাত্র বাংলা নয়, ভারতীয় সিনেমাতে তিনি একজন অসাধারণ মানুষ। সব থেকে মজার ব্যাপার, তিনি কিন্তু অভিনেতা হতে চাননি, চেয়েছিলেন গায়ক হতে। এবং এই গান পাগল হওয়ার কারণে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে লখনৌতে তিনি মরিস ইউনিভার্সিটি সম্ভবত, সেখানে তিনি গানের উপর পড়াশুনো করেছেন এবং উপাধি বলে একটি পরীক্ষা হতো, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, একটা বিশেষ সঙ্গীতের পরীক্ষা। 1.5 বছর বয়সে মাতৃহারা হন, আর 10 বছর বয়সে বাবা মারা যান। বড় দাদাকেই বাবা জ্ঞানে দেখেছেন, আর বড় দাদা বাবার ভূমিকা নিয়েই তাকে বড় করেছেন। এই মানুষটি 21 বছর বয়সে, অদ্ভুত জীবন ওনার, তখন মোর্দাবাদে একটি উচ্চ বিদ্যালয় হাই স্কুলের তার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন সেই মহিলাকে তিনি বিয়ে করেন, সুখী সংসার। এবং তারপর তিনি সেখানে রেওয়ার বলে একটি যে রাজপরিবার ছিল, সেই রাজপরিবারের তিনি গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন। কিন্তু দেখুন কপাল কোথা থেকে মানুষকে কোথায় নিয়ে আসে। পাহাড়ি সান্যাল বা নগেন্দ্রনাথ সান্যাল সুখী সংসার, দাম্পত্য জীবন, স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান হলো। দুঃখের বিষয়, সন্তান হওয়ার 3-4 দিনের মধ্যে তার স্ত্রীও মারা গেলেন এবং সন্তানও মারা গেলেন। এতগুলো যন্ত্রণা, ছোটবেলায় মাতৃহারা পিতৃহারা, লড়াই, তারপরে আবার বিবাহিত জীবনে দাম্পত্য সবে শুরু করেছেন, জীবন সঙ্গীর চলে যাওয়া, সন্তানের চলে যাওয়া,
পাগলের মতো অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। সেই সময় তিনি মেওয়ারের যে মহারাজা তার ব্যক্তিগত সচিব হিসাবে, একান্ত সচিব হিসাবে তিনি কাজ করছেন, নিয়োগ হয়েছেন তার। এবং তারপর 1933-এ নিউ থিয়েটার্সে কলকাতায় এসে তখন অভিনেতা হিসাবে ওই মাস মাইনের চাকরি পাওয়া যেত। তো অভিনেতা হিসাবে তার নিউ থিয়েটার স্টুডিওতে তার কর্মজীবন শুরু। এবং প্রথম ছবি বাংলাতে প্রথম ছবি মীরাবাই, কিন্তু আসলে তিনি অদ্ভুত একজন ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, যে তিনি জীবনে বাংলা, হিন্দি, উর্দু ভাষা তো জানতেনই দারুণভাবে, তার সঙ্গে সঙ্গে ইংরাজি এবং ফরাসি ভাষা ছিল তার একেবারে জলভাত। কাজ বাদ দিয়ে, গান এবং অভিনয় বাদ দিয়ে তিনি যেটা ভালোবাসতেন সেটা হচ্ছে পড়তে, সাহিত্য চর্চা। এরকম বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন পাহাড়ি সান্যাল। তার প্রথম সিনেমাই কিন্তু উর্দু এবং হিন্দিতে, এবং সেই সিনেমাটির নাম হচ্ছে সম্ভবত ইহুদি কি লড়কি। এটি ছিল তার প্রথম সিনেমা। তার সঙ্গে অভিনয় করেছিলেন KL সাইগাল, কুন্ডললাল সাইগাল ছিলেন নায়ক, এবং রতনবাই ছিলেন নায়িকা। আর এই সিনেমাতে তার একটি গান ছিল প্রেম কি নাইয়া, যে গানে তার সঙ্গে সহশিল্পী ছিলেন উমা দেবী। তো হিন্দি উর্দু ভাষা দিয়ে শুরু করা একজন মানুষের সিনেমা পরবর্তীকালে নানান চরিত্রে বাংলায় তার একটা আলাদা প্রভাব তিনি তৈরি করেছিলেন। এবং নিউ থিয়েটার্সে ওই অভিনয় করতে করতেই তার পরিচয় হয় মীরা দেবীর সঙ্গে, এবং পরবর্তীকালে মীরা দেবীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। বাংলায় হিন্দি ছবি তো করেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি একটি ইংরাজি ছবিতেও কাজ করেছিলেন, এবং সেটা হচ্ছে মার্চেন্ট আইভেরি প্রোডাকশনের সিনেমা দ্য হাউস হোল্ডার। এরকম বহুমুখী প্রতিভা বাংলায় খুব কম জন্মেছেন। আজকের দিনে আমরা কেউ তার খবর রাখি না, তার জন্মদিন, মৃত্যুদিন কিছুই পালন করি না। মোটামুটি 197টা চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার জীবদ্দশায়, এবং শেষ জীবনে মৃত্যুর 1 বছর আগে 1974-এ তিনি মারা যান। 1973-এ তিনি আবার এই আমাদের বিশ্বরূপা যে রঙ্গমঞ্চ, সেখানে আসামি হাজির বলে একটি নাটক, থিয়েটার, তাতে অংশগ্রহণ করেন এবং তুমুল জনপ্রিয়তা পান। আবার জীবন তো আমাদের ক্ষণিকের। 1973-এ আবার যখন মঞ্চে ফিরলেন, 1974-এ অমৃতলোকের পথে যাত্রা করলেন। এই বর্ণময় মানুষটি, এর সম্পর্কে খুব কম আলোচনা হয়, তাকে নিয়ে খুব কম ভাবি। কিন্তু কমল মিত্র বা ছবি বিশ্বাসদের পাশাপাশি যদি চরিত্র অভিনেতা হিসাবে বাংলায় ভাবা হয়, তাহলে তার সমান প্রভাব ছিল। শুধু তাই নয়, তিনি একা একটা সিনেমাকে উত্তর দিতে পারতেন, সাদামাটা সিনেমাকে, এবং যে কোনো চরিত্রে একটা অসম্ভব দক্ষতা ছিল তার। আর এরকম একটা বহুমুখী মানুষ, যিনি অসাধারণ গান করতেন, এবং সেটা ক্লাসিক্যাল বেস, মানে ধ্রুপদী সঙ্গীত, এরকম অভিনেতা কিন্তু বাংলাতে খুব কম জমেছে। আজকে তাই গল্প হলেও সত্যিতে এই গল্পটা বললাম, যেটা হয়তো ভীমসেন যোশী তার বাড়িতে একটা সময় বেশ কিছুদিন কাটিয়েছেন। গৃহভৃত্য বলতে পারেন, পরিচারক বলতে পারেন, সেই কাজ করেছেন, এবং তাতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি জানাতে যে আমি আপনার বাড়িতে এই সময় কাজ করেছি। তো এই ঘটনাটা হয়তো অনেকে জানা নেই, বা পাহাড়ি সান্যাল সম্পর্কে হয়তো সেরকম এই প্রজন্ম জানে না। আমি বলবো তার সিনেমা যদি পারেন দেখবেন, কত বড় মাপের একজন অসম্ভব গুণী অভিনেতা ছিলেন। কত সিনেমাতে গান করেছেন তিনি, অসংখ্য সিনেমাতে নিজের গানও রয়েছে তার। এই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই। সেই নগেন্দ্রনাথ বা পাহাড়ি সান্যালকে তাই নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম, যে যারা হারিয়ে যাওয়া আমাদের তারকা। এবং অবশ্যই বাংলার সেই সংস্কৃতির সিনেমা, চলচ্চিত্র, সঙ্গীতের
যে কাঠামো, তাতে প্রতিমা বানাতে তিনিও একজন রূপকার, একজন কারিগর। এরপর আজকের যার কথা বলবো তাকেও আমরা ভুলে গেছি। আজকে তো বহু শিল্পী, তাদের কণ্ঠে আমরা নানান গান শুনি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। এই প্রজন্মে অনেক ভালো ভালো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, যাদের গান শোনার সৌভাগ্য আমাদের হয়েছে, আপনাদের সকলের হয়েছে। কিন্তু আমি একজনের কথা বলবো আজকে, যে মানুষটিকে বলা হতো যে রবীন্দ্রসঙ্গীতই হচ্ছে তার বেঁচে থাকার রসদ। জীবনে কোনোদিন প্রথাগত কোনো তালিম নেননি। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি যখন গান করছেন, সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, জর্জবাবু মানে দেবব্রত বিশ্বাসরা স্বমহিমায় একটা বিরাট বিস্তার তাদের মধ্যে থেকেও তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। আলাদা করে পরিচয় তৈরি করার যে নিষ্ঠা সাধনা দরকার, সেটি তার ছিল। আজকের প্রজন্ম হয়তো চিনবেন না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তিনি অনেক অপ্রচলিত গান, যে গানগুলো সহজে কেউ গান না, সেরকম গানের রেকর্ড অনেক করেছিলেন। 100-রও বেশি রেকর্ড আছে তার গানের। রবীন্দ্রসঙ্গীতের তো সেই সমস্ত গানগুলো তিনি করতেন যে গানগুলো একটু কঠিন রাগের উপরে, যে গানগুলো করতে গেলে একটু খটোমটো লাগবে, মূলত সেই গানগুলো তিনি এত অবলীলায়, এত সহজে উপহার দিতেন যে লোকে বিস্মিত হয়ে যেত, অবাক হয়ে যেত। এবং শুধু তাই নয়, অনেকে বলতেন যে রবীন্দ্রনাথের এই গানগুলো যেন তার জন্যই লিখেছিলেন রবীন্দ্রনাথ। এই মানুষটি 1958 সালে প্রথম যখন আকাশবাণীতে তার গান হয়, 1958 সাল, তখন তিনি প্রথম আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করেন। আর এরপরে আরও একটি ঘটনা আপনাদের বলি। তিনি একটি গানের স্কুল করেছিলেন, সেটা 1964 সালে। গানের স্কুলের নাম ছিল রবি রশ্মি। তিনি বছরে অনেকগুলো অনুষ্ঠান করতেন, এই রবীন্দ্র ভবন, বিভিন্ন মঞ্চ, প্রেক্ষাগৃহ নিয়ে তিনি তার গানের স্কুলের অনুষ্ঠান করতেন, রবীন্দ্র জয়ন্তী করতেন, 25শে বৈশাখের পাশাপাশি 22শে শ্রাবণ বোধহয় করতেন। নানান ধরনের অনুষ্ঠান করতেন, যেগুলো খুব লোকপ্রিয় বা জনপ্রিয় ছিল। আরেকটি অনুষ্ঠান ছিল তার খুব বিখ্যাত অনুষ্ঠান, যেটি মানুষ অপেক্ষায় থাকতেন, সেটি হচ্ছে শ্রাবণ সন্ধ্যা। এই মানুষটি যখন 1975-এ কলকাতা শহরে প্রথম দূরদর্শন আসে, টেলিভিশন, সেই সময় দূরদর্শনে তিনি 3টি রবীন্দ্রসঙ্গীত করেছিলেন। কলকাতায় প্রথম টেলিভিশন বা দূরদর্শন চ্যানেল যখন চালু হয়। অদম্য জীবনী শক্তি নিয়ে গানকে ভালোবেসে গিয়েছেন। রবীন্দ্রনাথের গান তার কাছে যেন আলাদা করে একটা প্রাণ পেত। এত বরণীয় বিখ্যাত শিল্পীদের পাশে থেকেও তিনি স্রোতে হারিয়ে যাননি। তিনি কিন্তু স্বমহিমায় রবীন্দ্র সঙ্গীতকে একটা আলাদা পূর্ণতা দিয়েছেন, একটা আলাদা উচ্চতা দিয়েছেন। আজকের প্রজন্ম হয়তো তাকে ঠিক চেনেন না, অনেকে গান করলেও তার নামও বোধহয় শোনেননি। এরকম সংখ্যাও খুব একটা কম হবে না, কারণ ওই যে বললাম, আমরা শিকড়ের সন্ধান করি না, ফুল আর ফল দেখে তার প্রশংসা করি। আসলটা তো শিকড়। সেই শিকড়ে থাকা এরকম একজন বরণীয় মানুষ, সেই মানুষটির নাম সাগর সেন। রবীন্দ্রসঙ্গীত যেন, বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত যেন শুধুমাত্র তারই জন্য ভেবে রবি ঠাকুর লিখেছিলেন, গুরুদেব লিখেছিলেন। 1981 সালে অসুস্থ হন এবং ক্যান্সার শরীরে বাসা বাঁধে, কিন্তু তারপরেও থামেননি। মনের জোর আর শক্তিতে তারপরেও তিনি গান শিখিয়েছেন, গান করেছেন। কিন্তু একটা সময় তাকে হার মানতে হলো। হয়তো ব্যস্ততা ছিল ভগবানের, যে এরকম একজন গুণী মানুষ তাকে তার কাছে পাওয়ার, তার হয়তো তার গান শোনার ইচ্ছে হয়েছিল। 1983-তে 4 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে অমৃত লোকের পথে চলে যান। সাগর সেন,
সাগরের মতো বিস্তার ছিল তার গায়কের, বেঁচে থাকার রসদই ছিল তার রবীন্দ্রনাথ। আজকের প্রজন্ম এইসব মানুষগুলোর কথা হয়তো জানে না বা কম জানে, তাই আরও একবার তাদের সেই মানুষগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি, যাতে তারা খোঁজে এবং অবশ্যই বোঝে এই মানুষগুলি আমাদের চিরন্তন শক্তির উৎস, সংস্কৃতির উৎস। এবং অমিতাভর আজকের তৃতীয় পর্ব, গল্প হলেও সত্যির। বলেছিলাম না, এই গল্প হলেও সত্যিটা বোধহয় অনেক দীর্ঘ হতে চলেছে। আগামী পর্বে ফিরে আসব আরও একজন রবীন্দ্র সাধককে নিয়ে, তার নাম সুবিনয় রায়। পরবর্তী এবং অমিতাভ এবং গল্প হলেও সত্যিতে আরও একজন বিখ্যাত মানুষ, যাকে হয়তো এই প্রজন্মের অনেকেই চেনেন না, নামই শোনেননি। তার গলায় রবিগান, জলের ঢেউয়ের তরল তান, তাকে বলা হতো। আগামী পর্বে ফিরছি খুব তাড়াতাড়ি সুবিনয় রায়কে নিয়ে। তার জীবনের বেশ কিছু টুকরো অংশ শ্রদ্ধার্ঘ্য হিসাবে আপনাদের সামনে উপস্থিত করব, পরিবেশন করব, সঙ্গে অবশ্যই আরও অজানা বেশ কিছু মানুষ। তাহলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নেব, কিন্তু তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। দেখুন না, বাংলার কত রূপ, কত তারা, একটু একটু করে তাদেরকেই চেনাবো, আজকের প্রজন্মকে হারাতে দেব না। তাদেরকে অন্তত আমাদের স্মৃতির সিন্ধুকে যত্ন করে তুলে রাখবো। বাংলার সংস্কৃতির মহামূল্যবান সব কোহিনূর হীরের মতো এরা। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি অমিতাভ। শুভরাত্রি।